তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট দেশবাসীর মুখে কতটা হাসি ফোটাতে পারল, দেশবাসীকে কতটা স্বস্তি দিতে পারল, এ নিয়ে চর্চা চারিদিকে। তবে সবচেয়ে বেশি চর্চা এবারের বাজেটে কর্মসংস্থানের কি সুযোগ রয়েছে দেশের যুবদের জন্য। ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণী, যাদের জীবনযাত্রা প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে, আশা করেছিল যে এবারের বাজেটে তাদের মুশকিল আসান করতে কিছু পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের মধ্যে একটা গভীর উদ্বেগ ছিল, তেল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে তো। বাজেটে 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদের আয়কর ছাড় দেওয়া হয়েছে। তাতে অর্থনীতি চাঙ্গা হয়ে সাধারণ মানুষের কতটা লাভ হবে তা নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে এবারের বাজেটে দেশের যুবদের জন্য কর্মসংস্থানের কি ব্যবস্থা হয়েছে তা এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ জানতে চাইছে, দেশে চাকুরির পরিস্থিতি উন্নত হবে তো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সারা দেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পে 20,000 কোটি টাকা পাবে। দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট 2025-26-এ পর্যটনকে এক বিশেষ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্যগুলির সঙ্গে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে দেশের 50টি পর্যটন স্থলকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 2047 সালে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে বাজেট ভাষণে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে সম্পূর্ণ দারিদ্র্য দূরীকরণ, তারপর রয়েছে বিদ্যালয় শিক্ষার উৎকর্ষ মান সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া, সকলের জন্য সার্বিক উন্নত এবং সুলভ চিকিৎসা পরিষেবা, উপযুক্ত নিয়োগ এবং শ্রমশক্তির দক্ষতা সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণ 70% নিয়ে যাওয়া এবং দেশকে সারা বিশ্বের খাদ্য থালি করে তুলতে কৃষকদের ভূমিকায় অগ্রাধিকার দেওয়া। এদিকে বিভিন্ন বিরোধী দলগুলো বাজেটের সমালোচনা ও তুমুল বিরোধিতা করেছে। তাই এখন প্রশ্ন, এবারের কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কি সুযোগ রয়েছে, কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল, চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা নিয়ে একটি বিশেষ তক্কযুক্তি গপ্পে আজ আমার সাথে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম এবং প্রদেশ বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। শাহজাহান, প্রথমে আপনার কাছে আসি। এবারের বাজেটে কর্মসংস্থানকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, কর্মসংস্থানের দিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং যারা দেশের যুবরা কতটা স্বস্তি পেয়েছেন? শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকের এই টক শোতে আমার প্যানেলিস্ট যারা এসেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং রাজ্যবাসীকে আজকে শিব চতুর্দশী উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং প্রাণভরা ভালোবাসা জানাই। দেখুন, 2025 সালে 25 এবং 26 সালের মোদী সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে আমরা দেশবাসী একটা আশা বা প্রত্যাশা রেখেছিলাম এই সরকার ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি পাওয়া। এই বেকারত্ব যে বৃদ্ধি পাচ্ছে তার সমস্যার সমাধানের জন্য দেশের কেন্দ্রীয় সরকার তার কোনো দিশা দেখাবেন। কারণ আমরা যদি একটু পেছন দিকে তাকাই, 2014 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে বা দেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তৎকালীন সময়ে নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন যে তিনি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন বা বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই দেশে প্রতি বছর 2 কোটি করে কর্মসংস্থান করা হবে দেশের যুবকদের স্বার্থে এবং দেশে দ্রব্যমূল্য যে বৃদ্ধি তা নিয়ন্ত্রণ করা হবে, আচ্ছি দিন ফিরিয়ে আনবে, পেট্রোল ডিজেলের মূল্য কমানো হবে, রান্নার গ্যাসের মূল্য কমানো হবে এবং ভোজ্য তেল যেটা সেটারও মূল্য কমানো হবে। কিন্তু আমরা দেখতে পাই এই মোদী সরকার তৃতীয়বার ভারতবর্ষে ক্ষমতায় আসলেন, হয়তোবা তৃতীয়বার পূর্ণাঙ্গ সমর্থন পাননি দেশের মানুষের, সেখানে একটা এনডিএ সরকার হয়েছে। কিন্তু আমরা আশা রেখেছিলাম যে হয়তো মোদী সরকারের একটা টনক লড়বে, যে দেশের মানুষ একটা মুখ ফিরিয়ে নিচ্ছেন, এই যুবকদেরকে দিশা দেখানোর জন্য
এইবারের কেন্দ্রীয় বাজেটে দেশের অর্থমন্ত্রী কোনো একটা দিশা দেখাবেন, কিন্তু আমরা দেখলাম এইবারের বাজেটে এই দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য কোনো কিছু উল্লেখ করা হয়নি। আমরা যদি জিজ্ঞাসা করি, এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় 60 লক্ষ ভ্যাকেন্সি আছে, সেখানে ইচ্ছে করলে কেন্দ্রীয় সরকার 60 লক্ষ শূন্যপদ, সরকারি শূন্যপদ পূরণ করতে পারে। আজকে এই দেশের স্বাধীনতার পর, বিশেষ করে কোভিডের পর থেকে আমাদের দেশে আমরা দেখলাম এই দেশের যুবকরা তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, আজকে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এটা দেশের 50 বছরের, বিগত 50 বছরের মধ্যে, গত 50 বছরের মধ্যে একটা সবথেকে বড় সমস্যা। যেখানে মোদিজি বলেছিলেন যে বছর 2 কোটি করে কর্মসংস্থান, তাহলে 11 বছরে 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। তার কোনো তালিকা দেশের 11 বছর ধরে দেশের সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের কেন্দ্রীয় সরকার তা তালিকা দিতে পারছেন না। আজকে আমরা দেখলাম উল্টো, এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে 12 কোটি বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, যা 12 কোটি মানুষ যারা কাজ হারিয়েছেন, কর্মসংস্থান হারিয়েছেন। কিন্তু এই বাজেটটা কি দেখলাম? একটা বেকার বিরোধী, কর্মসংস্থান বিরোধী, জনবিরোধী বাজেট। এই বাজেটটা হচ্ছে দেশের আদানি এবং আম্বানিকে, দেশের শিল্পপতিদেরকে, যারা নরেন্দ্র মোদী বা বিজেপি দলকে যারা ফান্ডিং করেন, তাদেরকে কিভাবে নরেন্দ্র মোদী সাহেব বা বিজেপি সরকার কিভাবে তাদেরকে আরো অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায় সেই বাজেট দিয়েছেন। ওকে, আমি শাহজাহান, আমি আসবো, আমি বিস্তারিত আসবো। আমরা একটু মূল পর্বে রয়েছে এই মুহূর্তে। আমরা আমাদের দর্শক বন্ধু যারা, তাদেরকে একদম স্পষ্টভাবে বোঝাতে চাই যে এবারে যে বাজেট হয়েছে, আমাদের আজকের মূল এজেন্ডা, অবশ্যই যখন দুটো রাজনৈতিক দল সামনাসামনি তককে যুক্তে বসে তখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের আজ মূল যে এজেন্ডা সেটা হচ্ছে যে বাজেটে কর্মসংস্থানকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী 1 বছর যেভাবে প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে, বা সেগুলো কতটা বাস্তবায়িত হতে পারে, রাজ্যের বা দেশের যারা যুব অংশের মানুষ তারা কতটা কর্মসংস্থান পেতে পারে, সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি স্তরে হোক, সবকিছু মিলিয়ে কি হতে পারে সেই জায়গাটা আমরা একটু বিস্তারিত দেখব, যাতে যুবরা, বিশেষ করে নাগরিক তো অবশ্যই, যুবরা বুঝতে পারে যে আগামী দিনে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে। ওকে, আমি রানাবাবু রয়েছে আমাদের সঙ্গে। রানাবাবু, একই প্রশ্ন আপনার কাছে রয়েছে। আপনাদের এবারে যে বাজেট, এবার যে কেন্দ্রীয় সরকারের যে বাজেট, সেখানে কর্মসংস্থানের কি দিশা দেখানো হয়েছে বা কর্মসংস্থানের কতটা সুযোগ তৈরি হয়েছে? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পাচ্ছেন রাজ্যে বহিরাজ্যে, সকলকে শুভেচ্ছা। পাশাপাশি আজ রাত্র 12টার পর থেকে পুরো দেশ জুড়ে এবং দেশের বাইরেও যারা সনাতন ধর্মীরা আছে মহাশিবরাত্রি উদযাপন করবে, পালন করবে বিভিন্নভাবে। তো এই যে মহাশিবরাত্রির একটা অংশ আমাদের উত্তরপ্রদেশে মহাকুম্ভে, আমরা আগামীকাল, হয়তো আজকে রাত্রে থেকেই শুরু হয়ে গেছে, মহাস্নানের মাধ্যমে শাহী স্নান যেটা আমরা বলি শুরু করতে যাচ্ছে। সকলকে সেই শাহী স্নানের, মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। দেখুন, এত সুন্দর একটা মুহূর্ত, যেই মুহূর্তে 144 বছর পর মহাকুম্ভ ভারতবর্ষের মধ্যে ইউপিতে হচ্ছে, সেই সময় আমাদের দেশের এত সুন্দর একটা বাজেট, যেটা ভাবা যায় না। এবং বিভিন্ন যারা বুদ্ধিজীবীরা আছেন তারা অনেকেই মন্তব্য করতে আমি শুনেছি যে পৃথিবীর ইতিহাসে একটা নজির সৃষ্টি করা বাজেট। পৃথিবীর ইতিহাসে এই ধরনের বাজেট সত্যি প্রশংসনীয়। এবং বিজেপি সরকার তৃতীয়বারের মতন, মোদী সরকার তৃতীয়বারের মতন দেশের বুকে আসার পরে, এই দেশের শাসন ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মাধ্যমে উনি এত সুন্দর একটা বাজেট এই দেশের বুকে তুলে ধরেছেন। আমরা সত্যি গর্ববোধ করি এই বাজেটের জন্য। এবং আমি কাউকে কটূক্তি করতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো যে যেই দল দেশের রাষ্ট্রপ্রধান একজন মহিলা, উনাকে সম্মান করতে জানে না, কটূক্তি করে, তারা বাজেট নিয়ে কি বুঝবে। তারপর আমি আমাদের বাজেটের কিছু একটা অংশ তুলে ধরছি যে এই বাজেটটা শুধুমাত্র এরকম নয় যে একটা শ্রেণীর অংশ, যেমন ধরুন বেকার যুবকরা উপকৃত হচ্ছে, এর জন্য কৃষক শ্রেণী, কর্মচারী মহল, মায়েরা, বোনেরা, সকল শ্রেণীকে কিভাবে একত্রিতভাবে একটা এক ধাপ উপরে নিয়ে যাওয়া, সেই চিন্তায় বাজেট করা হয়েছে। আপনি বলেছেন কিছুক্ষণ আগে
যে গরিব মুক্ত ভারত, হ্যাঁ গরিব মুক্ত ভারত, এই ভারতবর্ষে বিগত সরকারের সময়ে মানুষ যেটা অভাব যেটা অনুধাবন করত, যে খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, এই যে অভাবটা যেটা মোদী সরকার আসার পর হয়তো আমরা 80% কমাতে পেরেছি, এবং নতুন বাজেটে এবং স্বমহিমায় বলা হয়েছে যে আমরা গরিব মুক্ত ভারত, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অংশের লোক যেন এর সুবিধা ভোগ করে, সে যে কোনো জায়গাতে হোক। মূলত এইবারের বাজেটটা সকলেরই জানা আছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা বিশেষ ক্ষেত্রের উপরে এই বাজেটটা করা হয়েছে: এগ্রিকালচার, এমএসএমই, ইনভেস্টমেন্ট এবং এক্সপোর্ট। তো এই যে দ্বিতীয় যে শব্দটা রয়েছে এমএসএমই, এই এমএসএমইতে যারা সবচাইতে বেশি সুবিধা ভোগে, যারা সবচাইতে বেশি এই দেশের বুকে, আমাদের রাজ্যেও কেন না, যারা সুবিধা ভোগ করবে এমএসএমইর মাধ্যমে, সেটা হচ্ছে এই রাজ্যের শিক্ষিত যুবকরা, বেকার যুবকরা, যাদেরকে আমরা বেকার বলি। আর অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পরে দেশে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, বেকার শব্দটা হয়তো মুছে যাওয়ার উপক্রম হয়েছে, এবং আমরা চাইছিলাম এই ধরনের একটা কিছু হোক এই দেশের বুকে। এবং আজকের দিনে প্রত্যেকটা জায়গায় এমএসএমইর মাধ্যমে বিভিন্নভাবে আমাদের রাজ্যের, দেশের প্রত্যেকটা শিক্ষিত যুবক, মায়েরা, বোনেরা লোনের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থান কি করে গ্রোথ করা যায় একে একে ধাপে ধাপে সেটার ব্যবস্থা করছে। এবং প্রতিনিয়ত মহিলারা যারা বেকার আমরা যারা বলি, যেটা বিগত দিনে বামফ্রন্টের সময় রাজ্যের বুকে যেটা 3,500 আমাদের মহিলা স্বসহায়ক দলের সংখ্যা ছিল, সেটা আজকে 49,000 ছাড়িয়ে গেছে। তো তার মানে কি, কর্মসংস্থান হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে ইসের উপরে, আমাদের পর্যটনের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেখুন, পর্যটনের উপরে গুরুত্ব দিলে এবং দেওয়ার পরে যারা সবচাইতে বেশি উপকৃত হবে সেরা তারা কিন্তু, যাদেরকে আমরা বেকার বলি বা যাদের কর্মসংস্থান দরকার আছে, এই শ্রেণীর যারা আছে তারা কিন্তু সবচাইতে বেশি উপকৃত হবে। বিভিন্নভাবে পর্যটন দপ্তরকে কিভাবে উন্নত থেকে আরো উন্নত করা যায়। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের রাজ্যের বুকে প্রতিনিয়ত যে পর্যটনের বিষয়টা একদম মুছে যাওয়ার উপক্রম ছিল, আজকের দিনে সেই পর্যটনের যে অবস্থানটা আমাদের রাজ্যের বুকে একদম 70 থেকে 80% গ্রোথ হয়েছে। এবং আমাদের যিনি পর্যটন মন্ত্রী আছেন, উনি প্রতিনিয়ত এই পর্যটনটাকে কি করে উন্নত করা যায়, দেশের নয় শুধু সারা বিশ্বের মানচিত্রে এই ত্রিপুরা রাজ্যের পর্যটনটাকে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, এই পর্যটন নিয়ে একটা বিশাল বাজেট আমাদের বর্তমানে 2025-26-এর যে কেন্দ্রীয় বাজেট হয়েছে, সেই বাজেটে করা হয়েছে। এবং আমাদের যারা বেকাররা আছে তাদেরকে MUDR এর ঋণের মাধ্যমে, হ্যাঁ, হোমস্টে পরিমাণ কি করে বাড়ানো যায়, তাদেরকে লোনের মাধ্যমে কি করে হোমস্টের পরিমাণ বাড়ানো যায় পর্যটন দপ্তর থেকে, সেটার ব্যবস্থা করা হয়েছে। তারপরে রপ্তানি বাণিজ্যের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, কি করে দেশীয় প্রোডাক্ট রপ্তানির অধিক থেকে অধিক মাত্রায় বিদেশে রপ্তানি করা যায়। বিশেষ করে এমএসএমইর মাধ্যমে যারা বেকাররা আছে, যারা কর্মসংস্থান নিজেদের থেকে বেছে নিয়েছে, তারা যে বিভিন্ন প্রোডাক্টগুলো, দেশীয় প্রোডাক্ট উৎপাদন করছে, সেটা কি করে অধিক থেকে অধিক মাত্রায় বিদেশে রপ্তানি করা যায় সেটার ব্যবস্থা করে দিয়েছে। এবং প্রতিনিয়ত আমাদের সরকার যারা বিভিন্ন হস্তকারু শিল্পীর মাধ্যমে যারা বিভিন্ন ট্রেনিং নিয়েছে, তাদেরকে কি করে বিভিন্ন এক্সপার্ট যারা আছে তাদের মাধ্যমে অধিক ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আরো কিভাবে সহায়ক করা যায়। এবং আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত তাদেরকে যে 10 লক্ষ কার্ড ইস্যুর কথা উল্লেখ করা হয়েছে এবার বাজেটে, সেটা হয়তো এই আগামী 2-4 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং এর মাধ্যমে আমাদের দেশের, আমাদের রাজ্যের যুবকরা উপকৃত হবে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের রাজ্যের যারা এমএসএমইর মাধ্যমে লোন নিয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন খাতে তারা লোন নেবার পরে তাদের যে উৎপাদন ব্যবস্থাটা আছে সেটাতে তারা এই রাজ্যের যারা শিক্ষিত যুবকরা আছে তাদেরকেও নিয়োগ করেছে। মানে একজন বেকার যুবক যাদেরকে আমরা বলতাম, সে লোন নিয়ে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে সে প্রথম স্টার্ট আপের মাধ্যমে সেটা শুরু করার পরে এখন এরকমও আমার কাছে উদাহরণ আছে এই রাজ্যের বুকে,
যারা ক্ষুদ্র শিল্প থেকে শুরু করেছে, এখন তার সেই ক্ষুদ্র শিল্পে ন্যূনতম 50 থেকে 60 জন এই রাজ্যের যুবকরা কাজ করছে। তো এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। এবং আমাদের রাজ্যের বুকে তফসিলি জাতি এবং উপজাতিরা কি করে তাদের গ্রোথ করা যায়, তাদেরকে ঋণের মাধ্যমে, সরকারি ঋণের মাধ্যমে তাদেরকে কি করে উন্নতি করা যায়, তাদের জীবন মান কি করে উন্নত করা যায়, সেটার জন্য আমাদের সরকার চিন্তা করছে। ওকে, রানা বাবু আসবো আপনার কাছে। আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন মাঝখান দিয়ে যে আপনাদের সরকারের আমলে বেকার মুছে যাচ্ছে, বেকারত্ব। ব্যক্তিগতভাবে আমি বেকার শব্দটির আমিও বিপক্ষে। আসলে বেকার কেউই নয়, সবাই কর্মহীন। যাদের কর্ম নেই, যারা কর্ম করে খেতে পারছে না বা রোজগার করতে পারছে না, তাদেরকে আমরা হয়তো বেকার বলছি, কিন্তু বেকার আসলে কেউই নন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি রাজ্যের কথাগুলো কথা বললেন এবং পর্যটনের কথা বললেন। আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা দেখেছি শুনেছি, সংসদে বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে আতিথেয়তা হোমস্টেগুলির জন্য মুদ্রা লোন, সহজে ভ্রমণের ব্যবস্থা করা, পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহ তরুণদের সর্বাত্মক দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পথে সুগম করা হবে। এখন অবশ্যই রাজ্যে কটা আমাদের এই যে 50টা বলা হয়েছে যে বিভিন্ন পর্যটন স্থল, সেই 50টা পর্যটন স্থলকে ডেভেলপ করা হবে এবং সেখানে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাজ্যে কটা এই ধরনের, এই 50টার মধ্যে রাজ্যের কটা পর্যটন স্থলকে ডেভেলপ করা হবে? এক, সেটা আপনার কাছে প্রশ্ন রইল আমার, পরে আপনি যখন আসবেন তখন অবশ্যই উত্তর চাইব। দুই, এর বাইরে স্বসহায়ক দলের কথা আপনি বলছেন, এই বাজেটের আগেও স্বসহায়ক দল ছিল। আর কি কি প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবরা রোজগারের সন্ধান পাবে বা কর্মসংস্থান পাবে, সে বিষয়টা আপনার কাছে জানবো। তার আগে শাহজাহানের কাছে আসছি। শাহজাহান, যে কথাগুলো বলেছেন রানাবাবু, আপনি সহমত পোষণ করছেন, বিশেষ করে এমএসএমই এর ক্ষেত্রে? না দেখুন, স্বসহায়ক দল রানাদা এখানে যুবকদের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তো ভাবলাম যে নিশ্চয়ই যুবকদের হয়ে তিনি কথা বলবেন। কিন্তু একটা ওই যে মানে গল্প বলে গিয়েছেন যে মোদি জামানায় মোদি সরকারের এটা হয়েছে সেটা হয়েছে। আমরা যেটা বলছিলাম যে রানাদা কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলতে পারেননি যে 2014 সালে নরেন্দ্র মোদী বছরে 2 কোটি কর্মসংস্থানের যে কথা বলেছিল, আমার রাজ্যে 2018 সালে রানাদার সরকার ক্ষমতায় আসার আগে মিস কলের মাধ্যমে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়া হবে। এই যে বেকারত্ব যে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, আপনি যেটাকে বলছেন কর্মহীন, আমরা কি বলেছিলাম আমি এর আগে যে কোভিডের পর থেকে ভারতবর্ষে প্রায় 12 কোটি যারা কর্মহীন হয়েছেন, যারা কর্মসংস্থান হারিয়েছে, এর কোনো দিশা গত 11 বছর ধরে এই দেশের অর্থমন্ত্রী হিসাবে নির্মলা সীতারামন দেখাতে পারেননি দেশের সংসদে দাঁড়িয়ে। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কিভাবে দেশের রাষ্ট্রীয় শক্তিকে, সংস্থাগুলোকে, রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে কিভাবে প্রাইভেটাইজেশন করা যায়, সেটাই গত 11 বছর ধরে বিজেপি সরকার এবং দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন করে গিয়েছেন। আজকে এই যে গোটা দেশের মধ্যে যে আজকে মানে কর্মহীন বেড়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, আমি যে কথাটা বলছিলাম যে প্রায় এই মুহূর্তে দেশের মধ্যে 60 লক্ষ শূন্যপদ কেন্দ্রীয় সরকারের, তা পূরণ করার জন্য এইবারের বাজেটে দেশের কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার কতটা শূন্যপদ পূরণ করা হবে তা কিন্তু দেখাতে পারেননি, তার কোনো দিশা দেখাননি। এটার উত্তরও রানাদা দিতে পারেননি। এবং রানাদা এখানে অনেক কিছু বলছিলেন, বেকারদের নাকি উন্নয়ন হয়েছে। শাহজাহান, এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনারা কর্ম বলতে কি বোঝেন? একমাত্র যে আপনি 60 লাখের কথা বলছেন বা এই যে বছরে 2 কোটি বলছেন চাকুরি, শুধু সরকারি চাকুরি পেলেই কি একজনের কর্মসংস্থান হয় না, অন্যভাবে কর্মসংস্থান করা যায় কিনা? আমি এবার আপনাকে বলছি, 60 লক্ষ দেশে যদি কেন্দ্রীয় সরকারের শূন্যপদ থাকে, সেখানে কেন্দ্রীয় সরকার 60 লক্ষ এই দেশের মধ্যে শিক্ষিত বেকার যারা যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থান করতে পারে সরকারিভাবে। আরেকটা হচ্ছে যারা বিভিন্ন ভাবে প্রাইভেট সেক্টরে যারা আছেন, যারা কোভিডের পর থেকে কাজ হারিয়েছেন, সেভাবে কিভাবে প্রাইভেট মানে যারা কাজ হারিয়েছেন সেখানে বিভিন্ন শিল্পপতিদের উদ্যোগের মাধ্যমে আরো কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, তার উদ্যোগ বা দিশা দেশের কেন্দ্রীয় সরকার দেখাতে পারেননি। এটাই তো আমরা বলছি। এক, কিন্তু শুধু দেখাচ্ছেন কিভাবে মোদী সাহেব চাইছেন আদানি আর আম্বানিকে আরো কিভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, গরিবকে কিভাবে আরো কিভাবে গরিব করা যায়, সেটাই হচ্ছে মোদী জামানায় এই বিজেপি সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি যে কথাটা ছিলাম, রানাদার যে কথাটা বলছিলেন যে আমার রাজ্যে এই মুহূর্তে 50 জন
যারা নাকি মানে ঋণের মাধ্যমে বা সরকারি ঋণের মাধ্যমে মানে এগিয়ে গিয়েছেন, অর্থাৎ যদি ওনার ভাষায় যদি আমি বলি যে ডবল ইঞ্জিনটা এত দ্রুত গতিতে এগিয়ে গিয়েছেন, তিনি 50 জনের একজনের নাম বলুক আপনার চ্যানেলে বসে যে এই ছেলেটা এই ত্রিপুরার অমুক জেলার অমুক জায়গায় বাড়ি, যে গত 7 বছরে বা কেন্দ্রের 11 বছরের সরকার, রাজ্যে বিজেপির 7 বছরের সরকার, ডবল ইঞ্জিন সরকারের শাসনে আমার রাজ্যের এই 50 জনের মধ্যে একটি নাম আমি আপনার এখানে বলে যাচ্ছি যে সে ডবল ইঞ্জিনে এগিয়ে গিয়েছে সরকারি ঋণের মাধ্যমে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে পারি আমরা একটি নামও পাইনি। গত 2-4 দিন আগে একটি নাম পেয়েছি আমাদের রাজ্যে, একজন উনাদের দলের একজন মন্ত্রীর আপন ভাই, যিনি জিএসটিতে এই রাজ্যে সেরা হয়েছেন, যিনি জিএসটি প্রদান করে এবং সরকারিভাবে জিএসটি দিয়েছেন। আমরা মনে করি এই যে জিএসটি দিয়েছেন, এই জিএসটির ফুল ফর্ম হচ্ছে গভর্নমেন্ট একটা সার্ভিস ট্যাক্স হচ্ছে। কিন্তু আমরা এই যিনি জিএসটিতে সেরা হয়েছেন তিনি সেই বেকার যুবক যুবতীদের তালিকায় আসেন কিনা, কারণ উনার পিছনের ইতিহাস কি, কোন একসময় ফেরি করতেন, কোন একসময় ধর্মনগরে 2016-17 সালে মুদিমালের দোকানের কর্মচারী ছিলেন। এটা আমার বক্তব্য না, আমি আগরতলার ছেলে, এটা ওইখানকার পত্রপত্রিকায় বেরিয়েছে, তার কোনো কন্ডেম করতে পারেননি নাম দিয়ে। মুখ্যমন্ত্রী উনাকে মানে বাহাবা দিচ্ছেন। আমি বলছি আমি যুবদের বলছি, উনি তো যুবকদের 50 জন, আমি নাম চাইবো রানাদার কাছ থেকে। কিন্তু আমরা তো এমন এক যুবকের নাম পেয়েছি যিনি এক সময় শিল্পপতি ছিলেন না, উনি এমনকি কনস্ট্রাকশনের কাজ করেছেন যে রাজ্যের মধ্যে সর্বসেরা হয়েছেন, সেরা জিএসটিতে হয়েছেন। এই ডবল ইঞ্জিনের নমুনা যে উনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু রাজ্যের সাধারণ যারা বেকার, যারা কর্মহীন, যারা সরকারের সহযোগিতায় নিজের জীবনযাত্রার মান পরিবর্তন করার কথা ছিল, আজকে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়নি। সরকারি কর্মসংস্থান হচ্ছে না, প্রাইভেট মানে বেসরকারি সংস্থা তো কারোর মানে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে না। আজকে মান পরিবর্তন কাদের হচ্ছে? যারা সরকারে আছেন, যারা নেতা মন্ত্রীর ভাই, যারা নেতা মন্ত্রীর কাছের লোক, নেতা মন্ত্রীর পরিবারের লোকদের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে। আমি শেষ করে দিচ্ছি। আমাদের রাজ্যে এই মুহূর্তে যারা কর্মহীন যুবক যুবতী যারা রয়েছে, আমাদের অনুষ্ঠান যারা দেখছে, আপনাদের মাধ্যমে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তারা হয়তো তাদের জন্য কোন জায়গায় কোন ফিল্ডে তাদের জন্য একটা সুযোগ খুলছে সেটা জানার জন্য হয়তো বসে আছে। কিন্তু এইভাবে ব্যক্তিগত আক্রমণে আমি তো কারোর নাম নেই এখানে। ব্যক্তিগত আক্রমণ বলতে কে কি করছে বা এখন আপনারা আমি প্রধানমন্ত্রীর নাম করে বা আমরা বাজেটে তো বলছি, এই বাজেটের মধ্যে আমি বলছি বাজেটের মধ্যে উনি 50 জনের কথা বলেছেন যে 50 থেকে 60 জন হবে আমাদের রাজ্যে, কিন্তু আমরা তো 50 থেকে 60 জনের কারণ একজনের নাম পেয়েছিলাম পাইনি। আমি শেষ করে দিচ্ছি, কিন্তু নাম পাইনি। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি, এখানে রানাদা একটু আগেও বলেছেন যে দেশীয় যে পণ্য বা প্রোডাক্টের কথা, যে সেখানে দেশীয় পণ্যের কথা, এবং আপনিও বলছিলেন যে দেশের মধ্যে এবারে কেন্দ্রীয় সরকার দেশের 50টি পর্যটন স্থলের জন্য বাজেট দেওয়া হয়েছে। আমি শুধু জানতে চাই যে এই 50টি পর্যটন স্থলের মধ্যে ত্রিপুরার কোনো একটা পর্যটন স্থলের নাম আছে কিনা। এক, দেশীয় পণ্যের যে কথাটা বলা হয়েছে, সাম্প্রতিককালে ত্রিপুরা রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এখানে যে আমাদের রাজ্যের মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, উদ্যান চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা পশুপালন করতেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, খাবারে তাদের ক্ষতিগ্রস্ত। এই যে দেশীয় পণ্য, তারা তো আমাদের রাজ্যের দেশীয় পণ্য, এদের ক্ষতিপূরণের জন্য কেন্দ্রীয় সরকার কোনো বাজেট দিয়েছেন কিনা, কোনো দিশা দেখাতে পেরেছেন কিনা, সেটা কিন্তু আমার ত্রিপুরা রাজ্যের সরকার এইবারের বাজেটে কেন্দ্রীয় সরকার এই পেয়েছে এটা রাজ্যের জন্য বলতে পারেননি। কিন্তু এটাই তো হচ্ছে, আমি রানাদার কাছে আবার জানতে চাইবো, এই যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের জন্য, তাদেরকে আরো তুলে আনার জন্য তাদের এই কর্মসংস্থানে কি ব্যবস্থা করা হয়েছে সেটার উত্তর রানাদা দেখ। অনেকগুলো প্রশ্ন জমেছে, আপনি বলছি, আমি একে একে বলছি। প্রথমে আমার প্যানেলিস্ট শাহজাহান বলছে যে আমি স্পষ্ট ভাষায় কিছু বলতে পারিনি। তো দর্শক বন্ধুরা যারা অন ক্যামেরা আমার কথা শুনছেন, এই শোটা দেখছেন, আমি বলবো যে স্পষ্ট ভাষাটা কি উনি এরপরের বার যেন বলে দেয়, কারণ এর থেকে স্পষ্ট যে বেকারদের কি করে কর্মসংস্থান হয়েছে, মোদী সরকার এবং রাজ্যের দুবারের সরকার প্রতিষ্ঠিত হলো, এর থেকে স্পষ্ট কিভাবে হতে পারে সেটা উনি বুঝিয়ে বলুন। দ্বিতীয়ত, সরকারি চাকরির কথা বলেছেন। ভারতবর্ষে যারা বেকার আছেন, যারা শিক্ষিত আছেন, শিক্ষিতরা, আমি বেকার একদমই বলবো না, তাদের মধ্যে থেকে মাত্র 3% লোক যারা আছে তারা সরকারি চাকরি পেয়ে থাকে, 3%। বাকিরা বিভিন্ন রূপে কর্মসংস্থান
করে থাকে এবং তারা ওইভাবেই কর্মসংস্থান করে আছে। এটাই ভারতবর্ষ, এটাই আমাদের দেশ। তো উনি কি বুঝাতে চাইছেন সরকারি চাকরি নিয়ে, এটাও আমার বুঝতে বাকি আছে। উনি বলছেন গরিবকে আরো গরিব। উনি বোধহয় বাজেটটা যা ভালো করে দেখেননি, পড়েননি, এবং দেখবে পড়বে কি করে। তাদের যিনি মুখিয়া আছেন দলের, উনি স্পষ্ট ভাষায় অন ক্যামেরা বলছেন যে ইধার সে আলু ঘুষায়েঙ্গে উধার সে সোনা নিকলেগা। তো যে আলু ঢুকিয়ে সোনা বের করবে, উনার জলের যারা, উনি এর থেকে বেশি আর কি বলতে পারবে। আচ্ছা, উনি বলছেন আবার যে বোরিং, একটা রাষ্ট্রপ্রধান, আমাদের মহিলা রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে, ওনার ভাষণ বোরিং লাগছে। তো ওদের দলের একজন প্রতিনিধি আজকে এখানে বসে আছে এই টক শোতে, চিৎকার করছে। তো চিৎকার করে সত্যটাকে লুকানো যায় না, এটা আমরা সকলেই জানি। দেখুন, উনি আমাকে বলছেন বাজেট থেকে আমি সরিনি। আমার প্যানেলিস্ট যিনি বসে আছেন উনি ব্যক্তি আক্রমণে চলে গিয়েছেন, এবং প্রতিনিয়ত আমি বলছি, আপনি যখন বলেছেন আমি একটা কথা বলিনি, আপনি যখন বলেছেন আমি একটা কথাও বলিনি, আমি তো ব্যক্তি আক্রমণ কাউকে করিনি, কারণ নাম বলিনি। আপনি কেন গায়ে দিচ্ছেন ব্যক্তি আক্রমণ? আমি একজন মন্ত্রীর ভাই বলেছি, কোন মন্ত্রী? ব্যক্তি আক্রমণ তো হয়নি। এইবার আসলাম আমরা বাজেটে, এখন আপনি ব্যক্তি আক্রমণ করেছেন, আপনি তো ব্যক্তি আক্রমণ করেছেন এখানে। আজকে প্রশ্নটা সোনুদার থেকে আসুক। এবার প্রশ্ন বারে বারে দেখা যাচ্ছে আমার প্যানেলিস্ট আমাকে করছেন, 50 জনের নাম উনাকে বলতে হবে। দুজন কথা বললে শোনা যাবে না, 50 জন না। এই রাজ্যের বুকে আমি যদি লিস্ট নিয়ে বসি, বিভিন্ন দপ্তর থেকে এনে, আমাদের সরকারের দুবারের সরকারের 7 বছর শেষ হলো, আমরা 50 নয় 50,000 কর্মসংস্থানের উদাহরণ দিতে, 50,000। দেখুন, কোভিড এই দেশের বুকে নয়, শুধু এই বিশ্বের বুকে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপে প্রচুর লোক, প্রচুর যুবক কর্মসংস্থান হারিয়েছে, এবং এরপর থেকে শুধু আমাদের দেশে নয়, আমাদের রাজ্যে নয়, সারা বিশ্ব জুড়ে একটা মহামারীর থেকেও বড় বেশি। এবং এরপরের থেকে কর্মসংস্থানটা কি করে রোধ করা যায়, দেশের পৃথিবীর বিভিন্ন দেশ এই কোভিডের পর থেকে যারা কর্মসংস্থান যারা ছিল তারা হারিয়েছে, বিভিন্ন দেশ আজকে পর্যন্ত দাঁড়াতে পারেনি, কিন্তু আজকে আমাদের দেশ 5ম স্থানে এসে গেছে অর্থনীতিতে। দেশীয় অর্থনীতিতে আজকে আমরা 5ম স্থানে আছি পুরো বিশ্বের মধ্যে। তাহলে ওরা যে চিৎকার করছে, চেঁচামেচি করছে, কিসের উপর করছে? আজকে 2014 সাল থেকে 2023 সালে তৃতীয়বারের মোদী সরকার প্রতিষ্ঠিত হলো। মানুষ যদি মোদীকে না ভালোবাসতো, বিজেপিকে না ভালোবাসতো, না ভোট দিত, তাহলে 3বারের সরকার কেন আসতো? দিয়ে দিত কংগ্রেসকে ভোট, তারা আসতো সরকারে, কিন্তু আসেনি, মানুষ দেয়নি তাদেরকে ভোট। আজকে দিল্লিতে দেখুন, তাদেরকে ছিন্ন করে দিয়েছে, তুলামুলে শেষ করে দিয়েছে তাদেরকে। এটা হলো মানুষের বিচার, মানুষের রায়। তো তারা চিৎকার চেঁচামেচি করবে, বিরোধী হিসেবে বসে থাকবে, এটাই তাদের অভ্যাস। এবং আগামী দিন আমি বলছি, আমি বেশি বড় করে বলবো না, আমি চাই দেশে বিরোধী থাকুক, বিরোধী ছাড়া কোনো সরকার চলতে পারে না। প্রত্যেক দেশে রাষ্ট্রে বিরোধী থাকা দরকার, কিন্তু যেই পরিমাণে তারা বিরোধিতা করছে, এই বিরোধিতা কোনো মানে গঠনমূলক নয়, এবং গঠনমূলক বিরোধিতা না কারণে এই দেশের মানুষ তাদেরকে উৎখাত করে দিচ্ছে। দেখুন, এই বাজেট আজকে যুবকরা, আজকে এই দেশে রাজ্যের যুবরা কিভাবে লাভবান হবে? দেখুন, আমি ছোট্ট পরিসরে বলছি, আমি ছোট্ট পরিসরে বলছি, উনি সততার কথা বলছেন, আমার কাছে উনি কথা বলছেন, উনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, উনি আমাকে, ভারতের সামনে মিথ্যা কথা বলেন, সেই আপনাদেরকে জানায়। আপনি এখানে রাগান্বিত, আপনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা তথ্য দেবেন না, মিথ্যা তথ্য দেবেন না। মিথ্যা তথ্য না দিয়ে 50 জনের একজনের তালিকা রাজ্যের যুবরা বসে রয়েছে, যুব তো উনি নাম বলতে পারবেন না। আমি এতটুকু বলছি, আমি বলছি আমি তথ্য নিয়ে বলছি, তথ্য নিয়ে বলুন না। দেখুন, আমি 2-4 রাজ্যের যুবরা কিভাবে লাভবান হচ্ছে, কিভাবে লাভবান হয়েছে তার জন্য 1 মিনিট সময় নষ্ট করুন। একটা নাম বলুন না, একটা নাম, একজনের নাম বলুন। পরবর্তী কথা বলছি। দেখুন,
এলিমেন্টারি এডুকেশন দপ্তরে আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত 4,807 জনকে নিয়োগ করা হয়েছে। সেকেন্ডারি এডুকেশন দপ্তরে এখন পর্যন্ত 2,217 জন নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশ দপ্তরে এখন পর্যন্ত 1,551 জনকে নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে 1,030 জনকে, কৃষি দপ্তরে 726, পিডব্লিউডিতে 550, পঞ্চায়েতে 453, রাজস্ব দপ্তরে 298, জিএ দপ্তরে 264, শিক্ষা দপ্তরে 252, প্রাণী সম্পদ দপ্তরে 169, গ্রামোন্নয়ন দপ্তরে 116, জনজাতি কল্যাণ দপ্তরে 109। আমি স্পষ্ট ভাষায় বলছি, আরো আছে শিল্প বাণিজ্য দপ্তরে 87, সমাজ কল্যাণে 83, মৎস্য দপ্তরে 77, তথ্য সংস্কৃতি দপ্তরে 55, খাদ্য দপ্তর, ল্যান্ড রেকর্ড দপ্তর 35, নির্বাচন দপ্তরে 23। এবং আমার কাছে তথ্য সহ, এটা আমার তথ্য নয়, আমাদের সরকার আসার পর 13,654 জনকে নিয়োগ করা হয়েছে। এছাড়া আমাদের গতকালখানি আমাদের রাজ্যের যিনি প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি উনার পেজ থেকে উল্লেখ করেছেন যে নতুন করে সমবায় দপ্তরে 15টি হেড ক্লার্ক, সমবায় দপ্তরে 30টি অডিটর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 34টি সুপারভাইজার, এজিএমসিতে 20টি, অর্থ দপ্তরে 140টি, বন দপ্তরে 104টি উনার পেজ থেকে উল্লেখ করেছেন। তো ওরা চিৎকার চেঁচামেচি করবে, ওটা ওদের অভ্যাস। এবং এই রাজ্যের বুকে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে সিপিএম যখন 2018 সালে এই রাজ্য থেকে যায়, তাদের বন্ধু, তাদের ঘরের বন্ধু একসঙ্গে বসে যারা রাত্রে ডিনার করে, তারা যখন এই রাজ্য থেকে যায়, এই রাজ্যের বুকে মহিলা স্বসহায়ক দলের সংখ্যা ছিল মাত্র 3,500-এর মতন। আর আজকে উনি গিয়ে খবর নিয়ে দেখো, এই রাজ্যের বুকে 49,000 ছাড়িয়ে গেছে মহিলা স্বসহায়ক দল। মহিলা স্বসহায়ক দল কোনটা হয়? যখন 10 জন 12 জন মহিলা। এই জায়গায় প্রতিনিয়ত মহিলাদের কি করে সশক্তিকরণ করা যায়, বেকার তো আবার আসে যায়, যারা শিক্ষিতরা আছেন, যারা পড়াশোনা করেছেন, তাদেরকে জীবন মান কি করে উন্নত করা যায়। এবং রানাবাবু, এগুলো যে আপনি যে হিসেবগুলো দিলেন, এগুলো অবশ্যই আপনারা করেছেন, কিন্তু সরকারি চাকরি কত দিয়েছেন, কোন দপ্তরে কত দিয়েছেন, তা আপনি হিসেব দিলেন এবং আপনি সরকারের তথ্য আপনি তুলে ধরলেন। আমি বলছি আসছি, সরকারের তথ্য তুলে ধরলেন, প্লাস স্বসহায়ক দলের কথা আপনি দুবার বললেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আজকের এজেন্ডা হচ্ছে রাজ্যের যুবক যুবতীরা এবারে যে বাজেট হয়েছে তাদের আগামী দিনে কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য তৈরি হলো, তারা কোন জায়গায় কি করতে পারে, কিভাবে তাদের কর্মহীনতা দূর হবে, কর্মসংস্থান হবে, সেই জায়গাটা জানার জন্য হয়তো। দেখুন, আমি এত বড় বাজেট নিয়ে বসে আছি, এত কিছু তো বলা সম্ভব না। আমি খুব ছোট্ট পরিসরে বলছি, রাজ্যগুলি আমি ছোট্ট পরিসরে বলছি, এইবার বাজেটের আমি ছোট্ট পরিসরে বলছি। উনি কথা বলছেন, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনাকে সুযোগ দেওয়া হবে। আমাকে বললো যে আমি বলতাম, আমি এইবারের বাজেট নিয়ে কথা বলছি। রাজ্যের পুঁজি এবং পুঁজি ব্যয় এবং সংস্কারের উদ্যোগে সহায়কে 50 বছরের জন্য 1.5 লাখ কোটি সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। সুদমুক্ত ঋণ কেন? সুদমুক্ত ঋণ এই কারণে, যারা এই দেশের যারা কর্মসংস্থান যাদেরকে দরকার, যারা এখন শিক্ষিত রয়েছেন, তাদের থেকে সুদ নেওয়া হবে না, যেটা বিগত দিনের সরকাররা প্রতিনিয়ত এদের থেকে এরা যে ঋণ নিত, সেই ঋণ থেকে তারা সুদ নিত। আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে 1.5 লাখ কোটি টাকা সুদ ছাড়া তাদেরকে দেওয়া হবে। উনি কিছুক্ষণ আগে বলছিলেন আমার প্যানেলিস্ট, যে এই রাজ্যের যে মহামারী লেগেছে, এই রাজ্যে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নিয়ে বাজেটে কোনো কথা বলা হয়নি কেন? উনি বোধহয় জানেন না এটা কেন্দ্রীয় বাজেট ছিল। উনি এই এদের নিয়ে যে কথা বলার বিষয়টা সেটা রাজ্যে হবে, এবং এই রাজ্যের বুকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রথম 1,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যখন এই রিসেন্ট যখন দিল্লি থেকে আসলেন, তাদের জন্য আবার পুনরায় যারা ক্ষতিগ্রস্ত, কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে কি করে আবারও তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যায়, এর জন্য দিল্লি থেকে উনি নতুন আবার টাকা নিয়ে এসছেন। এইবার আমি বলছি যে আইটি সেক্টরে যারা নতুন করে আমি কি এআই যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার উপরে সবচাইতে বেশি এবার গুরুত্ব দেওয়া হয়েছে। যারা টেকনিক্যাল ম্যান যারা আছেন, আমার ভাই বোনরা যারা আছেন, যারা টেকনিক্যাল বিভিন্ন বিষয়ের উপর কাজ করেন, এইগুলোর উপরে 65,000 কোটি টাকার একটা বাজেট করা হয়েছে। এবং এরপর 1.35 লাখ টাকা বাজেট করা হয়েছে। এবং
পরবর্তী সময় উদ্যম পোর্টাল, ক্ষুদ্র উদ্যম পোর্টালের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ কাস্টমাইজ ক্রেডিট কার্ড চালু করার ব্যবস্থা করা হয়েছে। এর পরবর্তী সময় 10 লক্ষ ক্রেডিট কার্ড তাদেরকে দেওয়া হবে। সেটার আমি বলেছি একটু আগে, স্টার্টআপদের জন্য 10 লক্ষ কোটি মূলধন প্রতি ফান্ড অফ ফান্ডস গঠন করা হবে এবং প্রতিনিয়ত যারা স্টার্টআপ এমএসএমই-তে যারা উদ্যোগী আছেন তাদেরকে এবার বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহোদ্যোগী যারা হবে এবারে একদম সহোদ্যোগী হতে চাইছে তাদের জন্য ঋণের ব্যবস্থা এবং সুদহীন ঋণের ব্যবস্থা আপনারা করছেন এই বাজেটের মাধ্যমে। একদম। ওকে, আমি আপনার কাছে আসবো, সময় ফুরিয়ে যাচ্ছে। শাহজাহান যে কথাগুলো বলছেন আপনার বক্তব্য। প্রথমেই বলবো যে সবাইকে যাতে সমান সুযোগ দেওয়া হয়, এবং উনি রাগান্বিত হয়েছেন, উনি জল খান আর একটু বেশি করে আমি বলবো, কারণ উনি ব্যক্তি আক্রমণ আপনি করেছেন প্রথমে। আমি জানতে চেয়েছিলাম রাজ্যের যারা ক্যামেরায় দেখছেন আজকে, যে এই রাজ্যের যারা যুবক, যারা কর্মহীন, সরকারের সহযোগিতায় 50 থেকে 60 জনে উনি বলেছেন যারা মানে এগিয়ে গিয়েছে, একজনের নাম তিনি বলতে পারেননি। আর আমি বলেছি একজন মন্ত্রীর ভাই এই রাজ্যের জিএসটি তে সেরা হয়েছে, উনার গায়ে লেগেছে। উনি যে গায়ে লাগবে তো আপনার, গায়ে লাগবে আপনার। আপনি তখন চুপ, আমি চুপ ছিলাম, আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি রাজ্যের মানুষ যাতে আপনার কথা শুনে আর আমি যাতে তার জবাব দিতে পারি। আপনি চুপ থাকুন, এখন আপনি শুনুন। আপনি বলছেন তথ্য নেই, আপনি তথ্য দিচ্ছি তো আপনাকে, তথ্যটা শুনে যান। আপনি উদ্যান চাষী রাজ্যের জন্য বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে 15,000 কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছে আমাদের রাজ্যে নাকি বন্যার কারণে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে বলছেন 17,000 কোটি টাকা। কিন্তু আমরা বলছি যে না, এটা ফিগার না, এটা আরো বেশি হবে। সর্বদলীয় যখন বৈঠক ডাকা হয়, এই রাজ্যের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনও সেখানে ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। সেখানে কংগ্রেস দল থেকে প্রস্তাব রাখা হয়েছিল যাতে এই বন্যাটাকে যাতে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়। কেন ডবল ইঞ্জিন সরকারের ত্রিপুরার জন্য জাতীয় বিপর্যয় ঘোষণা করা হলো না? উনি লজ্জা লাগে না 1,000 টাকার কথা বলছেন? এই রাজ্যে তথ্য দিচ্ছি, এই তথ্য আমার না, রাজ্যের বিজেপি সরকারের দেওয়া, মুখ্যমন্ত্রীর দেওয়া। শুনে যান যারা শুনছেন। এই রাজ্যে কৃষক বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 2,13,278 জন। মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,30,832 জন। তার মধ্যে 1 লক্ষ মেট্রিক টন মৎস্য চাষী যারা মাছ ক্ষতি হয়েছে তার জন্য মাত্র বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। আর যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 1,000 টাকা। উনি কি সুন্দর বুক ফুলিয়ে বলছেন যে কৃষকদের 1,000 টাকা করে দেওয়া হয়েছে। উনি আমাকে বলছেন আমরা জানি না। আরে আমরা পড়াশোনা করে আসি। মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার, শুনুন, চুপ করে থাকুন না। মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে শুনুন না, আরে শুনুন, ধৈর্য রাখুন, আরে ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন না, বলছি তো। আরে আপনাদের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী যে দাবি করে, আরে শুনুন না, মুখ্যমন্ত্রী যে দাবি করছেন, মুখ্যমন্ত্রী দিল্লি যাবার আগে এইবার কি বলেছেন? কেন্দ্রের কাছে চেয়েছেন কত টাকা? 7,000 কোটি টাকা থেকে একটু সামথিং চেয়েছেন। যেই মুখ্যমন্ত্রী বলছেন 15,000 কোটি টাকা, আবার কোথাও বলছেন 17,000 কোটি টাকা। যদি সর্বনিম্ন ফিগারটা আমরা ধরি তাহলে 15,000 কোটি টাকার মধ্যে মাত্র দিল্লির কাছে চেয়েছেন মুখ্যমন্ত্রী 7,000 কোটি টাকা থেকে একটু সামান্য বেশি। সেখানে দিল্লি বরাদ্দ করেছেন কে ত্রিপুরার জন্য 239 কোটি টাকা সামথিং। তাহলে শতাংশের হার কত? এই রাজ্যে 1,30,000 কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারাই তো বলেন যে দেশীয় পণ্য, দেশের প্রধানমন্ত্রী মন কি বাতে বলেন লোকাল ফর ভোকাল। আজকে কোথায় গেল আমার রাজ্যের যারা পশুপালন করেন? শুনুন, ওনার সময় তো আপনি কথা বলেন। আমি বলেছি আপনি বলছেন তথ্য দিন, আপনি বাজেটের কথা সঞ্চালক, আপনি চুপ করুন, আপনি চুপ করুন রানাবাবু। শাহজাহান,
আমি বলছি আমাদের এজেন্ডা আজ বাজেট। বাজেটের আপনি একটা- বন্যায় চলে গেছেন, বন্যা নিয়ে কথা বলে তো যাবেন, বাজেটের মধ্যে আসবে না বন্যা? অবশ্যই এটা যে আসবে, ক্ষতিগ্রস্ত অবশ্যই জন্য, আসবে, কিন্তু বন্যা আমাদের দিয়ে যারা সময় নষ্ট ক্ষতিগ্রস্ত করবেন না। হয়েছেন তাদের জন্য কেন্দ্রীয় অবশ্যই, সরকার অবশ্যই বলুন। সহযোগিতা কিন্তু করতে সময় হবে। শেষ হয়ে যাচ্ছে, তারপর আপনি না, আমি বলবেন একটা সময় বলছি। নেই। আপনি বলুন আমি- বাজেটে আমাদের আমি বাজেটে- রাজ্যে- উনি আমি- বাজেট আমি নিয়ে ত্রিপুরা কথা বলছেন, রানাবাবু, রানাবাবু, না, উনি রানাবাবু, GST নিয়ে রানাবাবু, কথা আপনি বলছেন, উনি আপনাকে বন্যার সময় কথা দিয়েছি বলছেন, রানাবাবু, আপনাকে উনি সময় দিয়েছি। প্রতিনিয়ত বলুন। ত্রিপুরাতে বাজেট নিয়ে আপনি বলছেন, বলুন। আমি আপনাকে 2023-24 সালের একটা ভারতবর্ষের কেন্দ্রীয় মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা তথ্য দিচ্ছি। 2023-24 সালে আরবিআই বলেছেন নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে একজনের দৈনিক গড় আয় হচ্ছে 322 টাকা 20 পয়সা। ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ দৈনিক আয় হচ্ছে 552 টাকা 90 পয়সা, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের। এবং হিমাচলে হচ্ছে 526 টাকা 90 পয়সা, যেখানে কংগ্রেসের সরকার। এবং অন্যান্য শ্রমিকের আরবিআই রিপোর্ট দিয়েছেন ত্রিপুরার এক একটা শ্রমিকের, অন্যান্য যারা শ্রমিক আছেন তাদের দৈনিক গড় আয় হচ্ছে 311 টাকা 11 পয়সা। অথচ মেঘালয় যেখানে অবিজেপি সরকার, সেইখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার নেই, সেখানে শ্রমিকের গড় আয় হচ্ছে 319 টাকা 10 পয়সা। এবং ভারতবর্ষের মধ্যে দৈনিক যে গড় আয়ের মধ্যে সর্বোচ্চ হচ্ছে তামিলনাড়ু 519 টাকা 12 পয়সা। আজকে এই বাজেটে দিয়ে বোঝা যাচ্ছে আপনি যখন মানুষের এই গড় আয় যখন বৃদ্ধি পাবে, দৈনন্দিন গড় আয় যখন বৃদ্ধি পাবে, তখন বুঝবেন যে বাজেটের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। আজকে এই বাজেটটা জনবিরোধী, সেখানে না বেকারের কোনো কর্মহীন যারা তাদের দিশা দেখাচ্ছেন, না যারা গরিব অংশের মানুষ তাদের দিশা। আজকে যদি আমি আপনার এখানে বলি যে 2005 সাল থেকে 2004 সালে কেন্দ্রে কংগ্রেসের সরকার এসেছিল, 2014 সাল পর্যন্ত, 2005 থেকে 2014 সাল দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম সেরা প্রধানমন্ত্রীর মধ্যে ডক্টর মনমোহন সিং ছিলেন। এই 9 থেকে 9.5 বছরে এই দেশের 27 কোটি 30 লক্ষ যারা গরিব ছিলেন, দারিদ্র সীমা রেখার উপর থেকে তাদেরকে তুলে আনা হয়েছিল। এই স্বীকৃতি কে দিয়েছেন? জাতিসংঘ। উনি একটু আগে চিৎকার করে বলছিলেন যে 5 ট্রিলিয়নের কথা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার বলেছিল 2024-25 সালের মধ্যে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ নাকি 5 ট্রিলিয়ন অর্থনীতিতে হবে। এই আজ থেকে 15-20 দিন আগে গোটা পৃথিবীর 10টা অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রের তালিকা বেরিয়েছে, ভারতের স্থান নেই। উনি এই তথ্যটা কিভাবে এখানে মিথ্যা তথ্য দিলেন? আমি আশ্চর্য হলাম। এটা তো কংগ্রেসের তথ্য না, এটা তো একটা গোটা পৃথিবীর একটা তথ্য বেরিয়েছে। আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন যেখানে ভারতের পৃথিবীর 10টা অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রের মধ্যে ভারতের স্থান নেই। উনিকে বুক ফুলিয়ে বলছেন ভারতের স্থান, যেখানে সৌদি আরবের মতন একটা ছোট্ট রাষ্ট্র তাদের স্থান আছে, আজকে আমাদের স্থান নেই। আর উনি বলছেন, আমি বারবার বলছি এই কর্মসংস্থান হয়নি। আজকে উনি কর্মসংস্থানের কথা বলছে কেন আমাদের রাজ্যে? উনি 23-13 হাজার না সামথিং কত বলেছিলেন, আমি জানতে একটু শুধু জানতে চাবো এটা কি 2654 বলেছেন, এটা কি 2018 সাল থেকে এখন পর্যন্ত 13,000 চাকরির উনি তথ্যটা দিয়েছেন? এটা শুধু সরকারি চাকরি। আরে এটা কবে থেকে? কবে থেকে? সরকারি আমাদের সরকার আসার পর থেকে এটা শুধু সরকারি চাকরি। কবে থেকে? আমি এরপরে আছে ডেটটা কবে থেকে? কন্ট্রাকচুয়াল আছে, 100 বার কন্ট্রাকচুয়াল আছে। আমি বলছি 13,000 ফিগারটা, এই ফিগারটা কি 2018 থেকে 18 থেকে এখন পর্যন্ত আউটসোর্সিং আছে, কন্ট্রাকচুয়াল আছে, বিভিন্ন জায়গায় আছে। জানতে চাইছি, উনি উত্তর দিচ্ছেন। ওকে, ঠিক আছে। না না, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার, রাজ্যের মানুষ জানতে হবে। আমি জানতে চাইছি যে 13,000 সামথিং যে সরকারি চাকরি, এটা কি সাম্প্রতিক 1-1.5 বছরে না 18 সাল? উনি বলেছেন সরকার আসার পর থেকে। সরকার মানে তাহলে আমি ধরে নিতে পারি 18 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে। না 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 না, আমি শুধু আপনার রানাদের কাছ থেকে একটা ছোট্ট আমি একটা চেয়ে নিচ্ছি, আমি একটু ছোট্ট। উনি বলছেন সরকার আসার পর থেকে, তাহলে আমি 2020 সালের আমি একটা তথ্য দিতে চাই। 2020 সালের যদি আমি তথ্য দেই, 2020 সালের তথ্যটা যদি আপনাকে, সময় নষ্ট করছেন। না আমি সময় নষ্ট না, আপনাকে শুনতে হবে। 2020 সালের যে তথ্যটা উনাকে মানতে হবে। আমার কাছে আছে সেই তথ্য, আমি আপনাকে শুধু কয়েক সেকেন্ড আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এরপর উনি বলুক না, আমার কোনো আপত্তি নেই। উনি যদি বলুক, আমি যেহেতু উনি নিজে বলেছেন যে এই তথ্যটা আমার মনে হয় উনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি বিভ্রান্ত একদম করছি না, আপনি বিভ্রান্ত মানুষকে করছেন। না না সময় নষ্ট তো বিজেপি করেছেন এই রাজ্যের যুবকদের। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। এই রাজ্যে আমি আসছি আপনার কাছে। রানাবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আপনারা অনেক কিছু বলেছেন, যা হয়েছে তার কথা বলেছেন। আজকের এজেন্ডা ছিল যে বাজেটে
যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কি ব্যবস্থা করা হবে বা কি সুযোগ সৃষ্টি হয়েছে বা হতে পারে আগামী দিনে। এখন সেই জায়গায় আপনারা রাজ্যের যুবক যুবতী যারা রয়েছেন, যুব অংশের ছেলেমেয়েরা যারা রয়েছেন, তাদেরকে আপনার কি বার্তা থাকবে? আমি আপনার আপনাকে সুযোগ দেওয়া হবে না 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 আমি শুধু এটা প্রশ্ন করব। আমি প্রশ্ন চাইছি আমি প্রশ্ন করবেন, উনি বারবার প্রশ্ন করছেন। আমি আপনি বলেছেন 18 সালে জিপি আসার পর 13,000 চাকরি হয়েছে, আমি তো আপনাদের মনে দিতে পারছি। আমি বলছি, উনি বলছেন 13,000 সামথিং সরকারি চাকরি, মানে এটা 18 সালে বিজেপি আসার পর। 2020 সালে মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু ডিসেম্বরের 4 তারিখ তিনি একটা তথ্য দিয়ে বলেছেন ত্রিপুরা রাজ্যে রেগুলার চাকরি হয়েছে 14,798 জনের এবং আউটসোর্সিং এর চাকরি হয়েছে 4,587 জনের এবং যারা মারা গেছেন ডাইনিং হার্নেসের চাকরি হয়েছেন 766 জনের, কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে 2,849 জনের, সর্বমোট 23,001 জনের চাকরি হয়েছে। এই তথ্য তিনি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু ডিসেম্বরের 4 তারিখ 2020 সালের বর্দোয়ালির মন্ডল অফিস শকুন্তলা রোডে ওপেনিং করতে গিয়ে। ঠিক, আমি শেষ করে দিচ্ছি। তার 3 মাস বাদে তৎকালীন শিক্ষামন্ত্রী বর্তমান কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ত্রিপুরাতে রেগুলার চাকরি হয়েছে 2,944 জনের, আউটসোর্সিং এর চাকরি হয়েছে 1,956 জনের, ডাইনিং হ্যান্ডের চাকরি হয়েছে 400। আমি বলছি একজন। তাহলে যদি তৎকালীন বিপ্লব বাবু বলেন 14,000 চাকরি যদি সরকারি চাকরি হয়ে থাকে, 13,000 কি কে দিচ্ছে? আমি উনি যে তথ্য দিয়েছেন বিজেপি করছে, আপনি ক্ষমা চাওয়া উচিত। পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রের তালিকায় ভারতের নাম উনি কি বলতে চাইছেন আমরা শুনে নিতাম। দেখুন, আমি একবারও বলবো না যে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা মিথ্যা, একদম না। উনি কি বলেছেন, উনি যে বিভ্রান্ত করছেন কি বলেছে, এই যে আমার এখানেও আছে 2018 থেকে 19 ডিসেম্বরে সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরে 1,039 সেটা নেওয়া হবে। কোথায় নেওয়া হবে, কোথায় নেওয়া হয়েছে, দোনোটাকে উনি মিশিয়ে নিয়েছেন। আমি নেওয়া হয়েছে বলেছি, আমি বলেছি মুখ্যমন্ত্রী বলেছেন এত চাকরি হয়েছে। এই যে মানুষকে বিভ্রান্ত করছে, বিভ্রান্তমূলক। আমার কাছে এটা তথ্য আছে, উনি যে তথ্য আমি বলছি এই তথ্য আমার কাছে রয়েছে। উনি কি বলতে চাইছেন যে আপনি যে 14,000 হিসাবটা দিয়েছেন তার মধ্যে চাকরি হবে এবং হয়েছে তা দুটো মিক্স করে? না, আমি কথা বলি চাকরি হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য। ওকে, আমার কাছে সেটা স্পষ্টীকরণ রয়েছে, আমার কাছে সেটা স্পষ্টীকরণ রয়েছে, আর উনি বলছেন আমি বলছি আমার কাছে সেটা স্পষ্টীকরণ রয়েছে। এখন উনি কি তথ্য দিয়েছেন এটা বিভ্রান্ত করছেন পুরো স্পষ্টীকরণ, উনি স্পষ্টীকরণ আমার কাছে রয়েছে। এই যে বিভ্রান্ত করেছেন, সম্পূর্ণভাবে বিভ্রান্ত সময় ফুরিয়ে গেছে আপনাদের। উনি এত বড় মিথ্যা কথা বলতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। বিভ্রান্তমূলক বিভ্রান্ত আপনি করেছেন। 5 ট্রিলিয়ন হয়নি কেন? 5 ট্রিলিয়ন রয়েছে আমার কাছে। শাহজাহান রানা, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমরা আজ অবশ্যই রাজ্যের যুবরা যারা আগামী দিনে এই বাজেট থেকে কি ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বা হয়েছে বা করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা চাইছিলাম। সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে কিছুটা বাকিটা অন্য আলোচনা হয়েছে। যদিও যখনই প্রধান শাসক দল এবং বিরোধীরা থাকেন তখন এই ধরনেরই আলোচনা হয়। আমরা দেখেছি, আমাদের রাজ্য দেখেছি, গোটা ভারতবর্ষে এই ধরনের আলোচনাই হয়। অসংখ্য ধন্যবাদ, আপনারা দুজনের সঙ্গে ছিলেন। তবে আপনাদের কাছ থেকে অবশ্যই আগামী দিনে রাজ্যের যুবরা, অবশ্যই যেহেতু আপনারা যুব অংশদের বিলং করেন এবং যুব নেতৃত্ব আপনারা, এবং আপনি একজন প্রদেশ বিজেপি নেতৃত্ব, একজন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, আগামী দিনে রাজ্যের যুবরা আপনাদের দিকে তাকিয়ে থাকবে দিশা দেখানোর জন্য যে কিভাবে যারা কর্মহীন তারা কর্মসংস্থান তাদের হতে পারে। অসংখ্য ধন্যবাদ শাহজাহান সঙ্গে থাকার জন্য আজ। অসংখ্য ধন্যবাদ রানাবাবু, আপনাকেও সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, আমাদের আজ যে এজেন্ডা ছিল, যে বিষয় নিয়ে আমাদের আজ বিষয় ছিল, সেটা অবশ্যই ছিল যে রাজ্যের যুব অংশের ছেলেমেয়েরা আগামী দিনে কর্মসংস্থানের জন্য কি দিশা দেখবে এবং এবারের বাজেট কি দিশা দেখিয়েছে। অর্থনীতিবিদদের মতে একটি দেশের অর্থনীতি কোথায় আছে এবং কোন পথে যাচ্ছে তা জানতে জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের সূচক দেখতে হয়।
আর অর্থমন্ত্রী বলছেন এবারে কেন্দ্রীয় বাজেটে সকলের বিকাশ এবং মন্ত্র অনুযায়ী প্রত্যেকের অঞ্চলে সুষম উন্নয়নের অগ্রাধিকার দেওয়া হয়েছে। 2025-26 কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কি সুযোগ সৃষ্টি করে তা অবশ্যই সময় বলবে, আর সেই দিকে নজর রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।